দেখে নেব খেলার সময়ের শিরোনাম। এফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই কাল লাল সবুজদের প্রতিপক্ষ সেরিয়া। এবং উয়েফা কম্পিটিশনের পর আবারও শুরু ঘরোয়া লিগ। স্যাটারডে নাইটে এপিএলে আলাদা ম্যাচে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। বুন্দেসলিগায় নামবে বায়ার্ন মিউনিখ। ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই বড় হারের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে বাংলাদেশের। ভারতীয় বোলিং আক্রমণের সামনে 50 ওভারও টেকেনি সফররতরা। দলীয় সংগ্রহ পার হয়নি 150। সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব সহ বাকিরাও নিজেদের উইকেট বিলিয়ে দেন বাজে শট খেলে। ফলো অনে না পাচ্ছে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষ করেছে 308 রানে এগিয়ে থেকে হাতে আছে এখনও 7 উইকেট। চেন্নাই থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। ইনিংস আর 17টা উইকেট। টেস্ট ক্রিকেট এমন দৃশ্য হয়তো দেখে কদাচিতই, তবুও হিসেব বলছে এই ম্যাচ হয়তো যাবে না 5 দিনে। দ্বিতীয় দিন শেষেই স্পষ্টভাবেই চালকের আসনে টিম ইন্ডিয়া। এর সবচাইতে বড় কারণ টাইগারদের অমন নখরদন্তহীন ব্যাটিং। তৃতীয় দিনে কি বদলাবে সেই চিত্র? উত্তরটা আপাতত জানা নেই কারো। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। চেন্নাই টেস্টে টাইগারদের ভরাডুবির কারণ কন্ডিশন আর এসজি বল। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমন অজুহাত দাঁড় করালেন পেসার তাসকিন আহমেদ। টাইগার পেসারদের নিয়ে স্তুতি ঝরলেও এখনও উন্নতির জায়গা দেখছেন ঢাকা এক্সপ্রেস। দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ইনিংস চান ব্যাটারদের কাছ থেকে। চেন্নাই থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে, কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের। তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক, তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হতো। টেস্ট ক্রিকেটে আমাদের এখনও অনেক কিছু শিকার আছে, অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে। আমরা অলমোস্ট 20 বছর ধরে খেলছি। আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশের, ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে। এই টেস্টে ওরা ভালো বল করেছে। একটা কথা বলি, দিস পার্টিকুলার শট হি হ্যাজ প্লেড আ মিলিয়ন টাইমস, হি হ্যাজ স্কোরড আ লট অফ রানস। হয়তোবা আজকে এক্সিকিউশনটা ঠিক ছিল না, হয়তোবা সময়টাও ঠিক ছিল না, বিকজ ওই একটা সময় বাংলাদেশের সুন্দর একটা পার্টনারশিপ হচ্ছিল, প্রায় 50 রানের উপর পার্টনারশিপ হয়েছে। তো ওই পার্টনারশিপটা যদি একটু বড় হইতো তাহলে আমরা হয়তো আর একটু বেটার পজিশনে থাকতাম। যদি প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে এখানে অনেক কিছু শেখার আছে। খুবই নতুন, যাদের সাথে কমেন্ট্রি করছি তাদের এক্সপিরিয়েন্স হলো 20 বছরের, আর আমার হলো 2 দিনের। সো বাট এখন পর্যন্ত ভালো এনজয় করতেছি। বাট এটাও সত্যি কথা যে এখানে আসলে টেকনিক্যালি আরও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। চেন্নাই টেস্টে হারের সংখ্যায় বাংলাদেশ বাস্তবতা মানছেন তামিম ইকবালও। তার মতে এখান থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। ভারতের বোলাররা বিশ্বমানের হলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা যোগ্যতা অনুযায়ী ব্যাটিং করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে টপ অর্ডার ছিল কোণঠাসা, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশের প্রথম ইনিংসে 149 রানে অল আউটের পেছনে সুযোগ পেয়েও লিটন সাকিবের দায়িত্বজ্ঞানহীন আউট হওয়াকে দোষছেন তিনি। ব্যাটসম্যানদের দৈন্যদশার মাঝে বোলারদের আশা দেখাচ্ছেন বলেও মত ফাহিমের। করেছিলাম কারণ উইকেটেও যে খুব ডিস্টার্বেন্স ছিল সেটা বলার উপায় নেই। ডেফিনেটলি ভারত ভালো বোলিং অ্যাটাক, ফ্রন্টলাইন বলার যারা আছে সবাই খুব এক্সপেরিয়েন্সড এবং ভালো কোয়ালিটি বলার সন্দেহ নেই। বাট আমার মনে হয় যে আমরা আরেকটু ভালো খেলার যোগ্যতা রাখি ব্যাটিংয়ে। বিশেষ করে টপ 4 জন ব্যাটসম্যানের মধ্যে সব মিলিয়ে বোধহয় রান এসে 33টা, এবং তাদেরকে বেশ কোণঠাসাও মনে হয়েছে কাউকে। সো আমার মনে হয় না যে আমরা পাকিস্তানে যেভাবে খেলে এসেছি সেটার ধারাবাহিকতা ব্যাটসম্যান ধরে রাখতে পেরেছে। ওদেরকে বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিল বলা যায়, এবং সেটা যদি একটু ধরে রাখতো তারা, তাহলে বোধহয় এখনও আমরা আজকে দিন শেষে হয়তো আমাদের ব্যাটিং থাকতো, এবং সেক্ষেত্রে হয়তো 2 দলের মধ্যে রানের যে পার্থক্যটা সেটা আরও কম হতে পারতো। সো আমার মনে হয় যেই বড় একটা লিড ভারত পেয়ে গেছে সেটা হয়তো ভারতকে অনেক এগিয়ে রেখেছে এই মুহূর্তে। বাট আমাদের সুযোগ ছিল সেই গ্যাপটাকে আরও কমিয়ে আনা। যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা অবশ্যই করতে পারে। বাট ডেফিনেটলি আমার মনে হয় না সাকিবকে আমরা খুব বেশি ধরনের শট খেলতে দেখেছি এর আগে। বাট হি প্রবাবলি টুক হিজ চান্স, কারণ ওই সাইডে ফিল্ডার একেবারেই ছিল না।
চেন্নাই ইতিহাস করলেন হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশে পেসার হিসেবে ভারতের মাটিতে 5 উইকেট নিলেন এই পেসার। শুধু তাই নয়, 11 বছর পর চিপক স্টেডিয়ামে ফাইফারের মাইল ফলক ছুঁলেন কোন সিমার। এর আগে 2013 সালে শেষবার 5 উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান জেমস প্যাটিনসন। চেন্নাই থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। রাওয়ালপিন্ডিতে যেখানে শেষ করেছিলেন চিদাম্বরমে যেন শুরুটা করেছেন ঠিক সেখান থেকেই। হাসান মাহমুদ নামটা ভারতীয় সমর্থকরা মাথায় গেঁথে রাখবে অনেকটা দিন। টিম ইন্ডিয়ার শেষ গলার কাটা জাসপ্রীত বুমরাকে স্লিপে জাকিরের হাতে ক্যাচ দিতে বাধ্য করে যতটা উচ্ছ্বাস, ঠিক ততটাই যেন নতমস্তকে সিজদায় সৃষ্টিকর্তাকে স্মরণ। এ ম্যাচেও ভারতের 9 উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসাররা। হাসানের 5টার সঙ্গে তাসকিনের 3টা আর নাহিদ রানার 1টা। সব মিলিয়ে টাইগার পেস বিপ্লব এখন আর স্বপ্ন নয় ফ্লুকো, বরং তা বাস্তব, যা ধরে রাখতে হবে সিরিজের বাকি ম্যাচগুলোতেও। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। হাসান মাহমুদ যেভাবে চান সেভাবে বল করতে পারেন। তার বলের উপর নিয়ন্ত্রণ অসাধারণ। সে একদিন বিশ্বসেরা বোলার হবে, এমনটাই বিশ্বাস বিসিবি কোচ তারেক আজিজ খানের। এছাড়া টাইগার পেস ইউনিট বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও মনে করেন তিনি। যদিও টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্টকে আরও একটু দায়িত্বশীল হওয়ার পরামর্শ সাবেক এই ক্রিকেটারের। হ্যাটস অফ টু হাসান, ওয়ার্ল্ড ক্লাস বলারকে পেতে যাচ্ছি। চমৎকারভাবে সে কিন্তু বলকে কথা শোনাতে, যদি নিজেকে ঠিকভাবে বুঝতে পারে তাহলে বাংলাদেশের অন্যতম সেরা বলার হবে সে। যে জিনিসগুলো আমরা যেটা বলি যে অ্যাওয়ারনেস অফ দ্য গেম নলেজ এবং ব্যাটসম্যানকে রিড করার ক্ষমতা, কন্ডিশন বুঝে বল করার যে বিষয়গুলো আমরা কিছুটা সময় আগে পিছানো ছিল, কোচিং মেথড থেকে আসলে সেই কাজগুলোই করা হচ্ছে। আমি লাকি ওয়ান যে আমার সব কাজ করার সুযোগ হচ্ছে ওদের সাথে। যে স্পেশাল ট্যালেন্ট, এটা আমি আপনাকে বলেছি, এটা কাল ভাদ্রে আসে এবং তাকে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, তিনি আমাদের একটা অন্যতম সেরা সম্পদ হিসাবে আবির্ভূত হবেন। তাসকিন মোস্ট এক্সপিরিয়েন্স এবং তার এক্সপিরিয়েন্সটাকে দেখেন অনেকদিন পর সে টেস্ট ক্রিকেটে ব্যাক করেছে। তার কাছ থেকে যদি আমরা প্রপারটা বের করে নিতে পারি তাহলে টিম অনেক বেশি উপকৃত হবে। আপনি যদি দেখেন যে পুরো ইউনিটটা আমি মনে করি ওয়ার্ল্ড ক্লাস হওয়ার মতো। বলে চমৎকার বল করেছি, আমরা ইন্ডিয়াকে প্রেসারে ফেলতে পেরেছিলাম, কিন্তু তার পরবর্তী যে বোলিং সিকোয়েন্সটা আমাদের দরকার ছিল যা বা ডেলিভার করার যে বিষয়গুলো ছিল, সেই জায়গাটাতে আমরা মারাত্মক ভুল করেছি। যখন আসলো আপনার ব্যাটিংয়ের পার্টটা, সেই জায়গাটায় আপনি যদি দেখেন ইন্ডিয়ান প্লেয়াররা মোর অ্যাটাকিং অন স্টাম্প, তাদের মেথডটা যদি দেখেন, এবং সেই জায়গাটা তারা দারুণভাবে ডেলিভার করেছে। এই টেস্টিংয়ের জায়গায় আপনার স্কিলের টেস্ট হবে, টেম্পারমেন্টের টেস্ট হবে, আপনার ভিতরে দক্ষতা, আপনি কি পরিমাণ গার্ডস নিয়ে এই ম্যাচটা খেলছেন, অনেক কিছুই ফুটে উঠবে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আপনাকে ধৈর্য ধরতে হবে। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন অবাক করা এক কাণ্ড ঘটিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের 31তম ওভারে হেলমেটের ফিতা কামড়ে করেছেন ব্যাটিং, যে দৃশ্য অবাক করেছে সবাইকে। সাকিব কেন এমন করলেন? নেটিজেনরা যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত, তখন তার ব্যাখ্যা দিলেন সাকিবের একসময়ের বন্ধু ও টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে হেড পজিশন ঠিক রাখতেই এই পদ্ধতি অবলম্বন করেছেন মিস্টার 75। যদিও বাজেভাবে আউট হওয়ায় সাকিবের কড়া সমালোচনা করেছেন তামিম। সাকিবের রিভার্স সুইপ দেখে খুবই অবাক হয়েছি। সে এই শটটা কমই খেলে থাকে। তাছাড়া এমন একটা পরিস্থিতিতে দল যখন বিপদে, তখন এমন শটে আউট হওয়া অনেক প্রশ্নের জন্ম দিবে। বাংলাদেশের 2 অভিজ্ঞ ব্যাটার, একজন সুইপ, অন্যজন রিভার্স সুইপ করতে গিয়ে আউট, এটা দৃষ্টিকটু। লিটন এর আগে এই শটে রান করেছে, কিন্তু এবার তার শটটা ঠিকঠাক হয়নি। এদিকে এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী সিরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। দলে নেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার, তবে তা নিয়ে চিন্তিত নন সহকারী কোচ জাহাঙ্গীর আলম মিন্টু। পর্যাপ্ত অনুশীলনের সময় না পাওয়ায় সিরিয়ার বিপক্ষে ড্রয়ের জন্যই মাঠে নামবে বাংলার যুবারা। ভিয়েতনামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। কিছুদিন আগেই নেপালে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার সাফ চ্যাম্পিয়নদের লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই, যেখানে লাল সবুজদের মোকাবিলা করতে হবে ভিয়েতনাম, সিরিয়ার মতো প্রতিপক্ষকে। অনেকটা আক্ষেপ নিয়ে বাছাই পর্ব খেলতে দেশ ছেড়েছিলেন অনূর্ধ্ব-20 দলের কোচ মারুফুল হক। বসুন্ধরা কিংসের সঙ্গে বিরোধের কারণে সাফ জয়ী দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই হাইপং সিটিতে যায় অনূর্ধ্ব-20 দল। বাছাই পর্বের প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী সিরিয়া, তাই এই ম্যাচ নিয়ে আকাশ কুসুম কল্পনা করতে চায় না মারুফুল হকের দল। সিরিয়া খুব ভালো টিম, র্যাঙ্কিং অনেক আগে। ইনশাল্লাহ আমরা ট্রাই করবো ভালো একটা কিছু করার জন্য। ট্রাই করবো যে ম্যাচ জিততে না পারলেও যাতে 1 পয়েন্ট নিয়ে আমরা মাঠ থেকে আসতে পারি। আসিফ ছিল আমাদের 3 নম্বর গোলকিপার। সে যেহেতু এই লাস্ট টুর্নামেন্টে খেলেছে, এখন বর্তমানে যে 3টে গোলকিপার আছে, ইনশাল্লাহ আমরা মনে হয় না যে আসিফের অনুপস্থিতিটা আমাদের টিমের উপর প্রভাব পড়বে।
গেল সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছিলেন মিরাজুল রাহুল জুটি। এবার সতীর্থকে ছাড়াই মাঠে নামতে হবে মিরাজুল ইসলামকে। তবে সেই চিন্তা নিয়ে পড়ে থাকতে চান না এই স্ট্রাইকার, ম্যাচে দিতে চান নিজের সেরাটাই। আমাদের টেকনিক সব কিছুই আলহামদুলিল্লাহ কোচ যেভাবে বলতেছে ওভাবে আমরা নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। মেসি, নেইমার, তারপর সুয়ারেস ওরাও আলাদাভাবে খেলছে, তো আমরাও খেলবো ইনশাল্লাহ। তো আমাদের টিমেও ভালো প্লেয়ার আছে, সাকিব ভাই আছে, তারপর নাজিম আছে, ওদের সাথেও ভালো একটা কম্বিনেশন আছে। তো আলহামদুলিল্লাহ ভালো হবে, কোনো খেলার উপরে কোনো চাপ পড়বে না ইনশাল্লাহ। সিরিয়া ছাড়াও বাছাই পর্বে বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক ভিয়েতনাম, ভুটান ও গুয়ামের বিপক্ষে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। দেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন সাফ চ্যাম্পিয়নশিপ জয়। ইতিহাস গড়া সেই অর্জনের পেরিয়েছে 2 বছর। দেশের ফুটবলের দৃশ্যপট পাল্টে গেলেও ঐতিহাসিক সেই অর্জন নারী ফুটবলের সামনে এগিয়ে যাওয়ার পাথেয়। সোনালী ট্রফি জয়ের 2 বছর পেরোলেও এখনও সেই অর্জনকে স্বপ্নের মতো মনে করেন সাফ জয়ের নেপথ্যের কারিগর গোলাম রব্বানী ছোটন। এই শিরোপা জয়ের আত্মবিশ্বাসী আরও একটা ট্রফি জয়ে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস তার। 2022-এর 20 সেপ্টেম্বর ইতিহাস গড়া জয়ের পর সোনালী ট্রফি নিয়ে বীর দর্পে দেশে ফেরে সাবিনা সানজিদারা। বিমানবন্দর থেকে বাফুফে ভবন, পুরো ঢাকা শহর জুড়ে উৎসবের আমেজ। ছাদখোলা বাসে করে সাফ জয়ীদের সেই যাত্রা দেখতে পথে নেমে আসেন দেশের ফুটবল প্রেমীরা। সাফ জয়ের 2 বছর পেরোলেও এখনও সেই ঐতিহাসিক মুহূর্ত শিহরিত করে এই অর্জনের পেছনের কারিগরকে। নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই অর্জনে ফুটবলারদের যিনি প্রতিনিয়ত দেখিয়েছেন আলোর দিশা, তিনি দলটার তৎকালীন কোচ গোলাম রব্বানী ছোটন। সাফ জয়ের সেই মুহূর্ত এখনও স্বপ্নের মতোই তার কাছে। ফুটবলারদের অবদান এখানে আপনার সবচেয়ে বেশি। তারা হলো ঈদের দিনও আপনার ভবনে থাকছে, মানে বাড়ি ঘর সব কিছু ফেলে তারা একটাই সাধনা যে মহিলা ফুটবলকে একটা জায়গায় দাঁড় করাতে হবে, ভালো কিছু করতে হবে। যাওয়ার আগে আমরা যে এখানেই প্রস্তুতি শেষ, আর ওইখানে যে আপনি নেপালে যাওয়ার পরে কন্টিনিউ এরকম বৃষ্টি হইতেছিল। তো আমরা খুব একটা প্র্যাকটিস মাঠে কিছু ওয়ার্ম আপ করছি বা কিছু ট্যাকটিক্যাল ওয়ার্ক করে আমরা চলে আসছি। আমার একটা বিশ্বাস ছিল আর 2-1টা ম্যাচ দেখার পরে যে এবার একটা কিছু সম্ভব। আর 19 সেপ্টেম্বর তো আমাদের হলো ম্যারেজ ডে। তো ওই দিনও প্লেয়ার আগের দিন বলতেছিল যে কালকে কিন্তু ম্যারেজ ডে, তাহলে তোরা এক কাজ করিস, একটা গিফট দিয়ে দিস তোর আন্টিরে কালকে। পরে আপনার এই যে জেতার পরেই লিলির টেলিফোনে আলাপ হইলো, তখন বললাম যে আজকে তোমার একটা গিফট দেওয়া হবে। নারী ফুটবল নিয়ে কতই না বিদ্রুপ উপহাসের শিকার হয়েছেন ছোটন। সাফের সাফল্য সেসব সমালোচনার কড়া জবাবই। সাফ জয়ের নেপথ্যে আছে ফুটবলারদেরও অগণিত গল্প। আমরা 2-3 বার করে টিম মিটিং করছি আর সবাই উজ্জীবিত করার চেষ্টা করছি। ফাইনালের আগে 30 লক্ষ মানুষ যদি বাংলাদেশ যুদ্ধে মারা যায় দেশের জন্য, আর তোমরা 90 মিনিটস একটা ফুটবল খেলতে পারবা না, এটা কাজ হয়েছে। আগামী মাসে আরও একটা সাফ মিশন অপেক্ষা করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে। সেখানেও এই দলটার শিরোপা জয়ের প্রত্যাশা কোচের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আবারও আবাহনীর ম্যানেজারের দায়িত্বে সত্যজিৎ দাস রূপুকে ফেরালো ক্লাবটির পরিচালনা পর্ষদ। কাজী নাবিল আহমেদ আত্মগোপনে থাকায় পরিচালক করা হয়েছে তার অনুজ কাজী ইনাম আহমেদকে। সরকার পরিবর্তনের পর নানা সমস্যায় জর্জরিত আবাহনী নতুন মৌসুমে বিদেশিদের ছাড়া শুধু দেশীয় ফুটবলারদের উপরই আস্থা রেখেছে। অনূর্ধ্ব-20 সাবজয়ী কোচ মারুফুল হক দায়িত্ব নেয় উজ্জীবিত ক্লাব। তাকে নিয়ে পিপিএলের শিরোপা রেসে থাকার লক্ষ্য আকাশী নীল জার্সিধারীদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সবচেয়ে সফল দল আবাহনীর গেল মৌসুমটা কেটেছে শিরোপা ছাড়াই। লিগে 18 ম্যাচে 9 জয়ে 32 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে শেষ হয়েছিল আকাশী নীল জার্সিধারীদের মিশন। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপেও ছিল ব্যর্থ। কোচ পরিবর্তন করেও ভাগ্য ফেরাতে পারেনি আকাশী নীলরা। এবার মৌসুম শুরুর আগে দেশি ও বিদেশি ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা ছিল ক্লাবের। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পরিবর্তনের পরই বদলে যায় দৃশ্যপট। আত্মগোপনে চলে যান ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। দুঃসময়ে ক্লাবের হাল ধরেছেন তার অনুজ কাজী ইনাম। ক্লাবেও এসেছে আমূল পরিবর্তন। 1 মৌসুম পর আবারও ক্লাবের ম্যানেজারের দায়িত্বে ফিরেছেন সাবেক ফুটবলার সত্যজিৎ দাস রূপু। আবাহনীর পরিচালনা পর্ষদ কাজী ইনামকে ফুটবল পরিচালক ও রূপুকে ম্যানেজারের পদে ফিরিয়েছে।
বিদেশিদের বাদ দিয়ে শুধু দেশীয়দের নিয়েই দল গড়েছে আবাহনী। প্রথমবারের মতো আবাহনীর কোচের চ্যালেঞ্জিং দায়িত্ব নিয়েছেন কদিন আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উপহার দেয়া কোচ মারুফুল হক। তাকে নিয়ে আশাবাদী রূপু। প্রাথমিক অবস্থায় দেশীয় ও বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে কাজ শুরু করলেও পরিবর্তিত পরিস্থিতিতে শুধুমাত্র দেশীয় খেলোয়াড়দেরকে নিয়ে এবারের লিগে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সদ্য সাব 20 বিজয়ী কোচ মারুফুল হককে হেড কোচ হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে। মারুফুলকে নিয়েই বিপিএল এর শিরোপার রেসে থাকার চ্যালেঞ্জ নিচ্ছে আবাহনী। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।